নমস্কার, আপনারা দেখছেন ট্রাইফ টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন সেগমেন্ট আরও একবার আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি। প্রতিদিনই আপনারা দেখছেন চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে পাকিস্তান এবং দুবাইতে, আপনারা প্রত্যেকে জানেন। এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ বি এক উত্তেজক মুহূর্তে কিন্তু আমরা প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছি, কারণ গতকালকেও আপনারা সবাই জানেন অস্ট্রেলিয়ার সাথে আফগানিস্তানের ম্যাচ কিন্তু বৃষ্টিতে আবার পোস্টপন্ড হয়েছে। এ নিয়ে দুটো ম্যাচ পোস্টপন্ড হলো, যার তিনটে ম্যাচ পোস্টপন্ড হলো, যার ফলে দুটি দলকেই একটি করে পয়েন্ট দেওয়া হয়েছে। যার ফলে অস্ট্রেলিয়া 4 পয়েন্ট নিয়ে গ্রুপ শেষ করলো, সাউথ আফ্রিকা 3 পয়েন্টেই আছে, আফগানিস্তান 3 পয়েন্টে, যেহেতু কাল পোস্টপন্ড হয়ে 1 পয়েন্ট পেয়েছে, ইংল্যান্ড এখনো পর্যন্ত 0 পয়েন্ট পায়নি। আজকে খুব গুরুত্বপূর্ণ খেলা ছিল এমন একটি দেশের কাছে যে সেই দেশ জিতলেও সেমিফাইনালে যাবে, হারলেও যদি খুব ম্যাসিভ বড় ব্যবধানে না হারে তাহলে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করবে, সেটা হলো সাউথ আফ্রিকা। ইংল্যান্ড মাত্র 179 রান করেছে 38 ওভার ব্যাট করে, এবং টোটাল যে রান ইংল্যান্ড করেছে সাউথ আফ্রিকার পক্ষে কিন্তু চেস করা খুব একটা ডিফিকাল্ট হবে বলে মনে করা হচ্ছে না। যার ফলে সাউথ আফ্রিকা যদি জেতে 5 পয়েন্ট নিয়ে কিন্তু গ্রুপ বি টপ করবে এবং সেকেন্ড হবে অস্ট্রেলিয়া। এবং এই নিয়েই আমাদের আজকের ডিসকাশন। তাহলে ভারত নিউজিল্যান্ড কালকে যে জিতবে সে টপ করবে গ্রুপ এ। কে হতে পারে ভারতের প্রতিপক্ষ, কোন দল ভারতকে সেমিফাইনালে মুখোমুখি হবে, এই নিয়ে কিন্তু আমাদের প্রধান আলোচনা। এবং কোন দল হলে কি হতে পারে তার রেজাল্ট এবং কতটা অ্যাডভান্টেজ ভারত পাবে। রিমিক আমার সঙ্গে রয়েছে, রিমিক মাঝি আমার সহকর্মী ক্রীড়া সাংবাদিক। রিমিক আজকে একটু ফেড হয়ে গেছে, কারণ আফগানিস্তানকে দিয়ে রিমিক সবসময় সত্যি আফগানিস্তান তারিফযোগ্য ক্রিকেট খেলেছে, কিন্তু দুর্ভাগ্যবশত কালকের ম্যাচটা যদিও অস্ট্রেলিয়া ফেভারিট ছিল, কারণ যখন খেলা বন্ধ হয়েছে তখন স্মিথ আর হেড প্রায় একসাথে যে খেলা খেলছিল, খুব ডিফিকাল্ট ছিল তাদেরকে থামানো। বৃষ্টির জন্য 1 পয়েন্ট পেয়েছে। রিমিক, প্রথমে জিজ্ঞেস করব, আজকের ম্যাচ অবশ্যই সাউথ আফ্রিকার কাছে কিন্তু ফেভারিট। আজকে ফেভারিট মানে এখনো অব্দি যা খেলা হয়েছে 179 রানে একটা দল অল আউট হয়ে গেছে, রাইট। তাতে এই 180 রান টার্গেট 50 ওভারে, রাইট, কোনো সমস্যাই নেই। আর আজকে যদি সাউথ আফ্রিকা হেরেও যায় তাহলেও সাউথ আফ্রিকা সেমিফাইনালে যাবে, কেননা খুব আনফর্চুনেট কালকে খেলাটা পোস্টপন্ড হয়ে যাওয়া, ক্যান্সেল হয়ে যাওয়াতে দুটো দলই 1 পয়েন্ট করে পেয়েছে। আফগানিস্তান সেখানে 3 পয়েন্টে, সাউথ আফ্রিকাও এখন 3 পয়েন্টে দাঁড়িয়ে আছে। বেশ, কিন্তু যা হিসেব শান্তনু ছিল আজকের ম্যাচ শুরু হওয়ার আগে, যে অন্তত 207 রানে সাউথ আফ্রিকাকে আজকে হারতে হতো। যদি আজকে 207 রানের ব্যবধানে হারতো ইংল্যান্ড, যা স্কোর করুক সেই স্কোরেতে 207 রানে হারতে হতো, ম্যাসিভ রান, ম্যাসিভ, তবেই কিন্তু আফগানিস্তান কোয়ালিফাই করতো। আর সাউথ আফ্রিকা যদি এই ম্যাচ আজকে হারবে বলে মনে হয় না। ফলে আজকে এখনো পর্যন্ত যা, তাতে খুব বিশাল কোনো অঘটন না যদি ঘটে, তাহলে সাউথ আফ্রিকা বি গ্রুপ থেকে গ্রুপ টপার হয়ে সেমিফাইনালে যাচ্ছে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া 4 পয়েন্ট নিয়ে তারা কিন্তু 2 নম্বর দল হয়ে সেমিফাইনালে যাবে। ফলে মোটামুটি সাউথ আফ্রিকার ইনিংস শুরু হয়েছে, সবে শুরু হয়েছে 2 বলে 5 রান। তবে বি গ্রুপটা নিশ্চিত হয়ে গেছে, চিত্র পরিষ্কার। সাউথ আফ্রিকা গ্রুপ টপার হয়ে যাচ্ছে আর টেবিল টপার হয়ে, আর এদিক থেকে অস্ট্রেলিয়া 4 পয়েন্ট নিয়ে 2 নম্বর দল হিসেবে যাবে। এবার স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসবে আমাদের কাছে, যে তাহলে ইন্ডিয়া কি সাউথ আফ্রিকার মুখোমুখি হবে সেমিফাইনালে নাকি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে? তার জন্য আমাদের এখনো কালকের দিনটা অপেক্ষা করতে হবে। কালকে আবার দুবাইতে খেলা, ইন্ডিয়া নিউজিল্যান্ড, দুটো দলই অলরেডি পৌঁছে গিয়েছে। একদমই। এবং আমি জানি না কালকের ম্যাচটাকে নিশ্চয়ই কোনো দল, তাদের দুটো দলই কিন্তু প্রথম দুটো ম্যাচ তারা জিতেছে। দুটো দলই কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানকে তাদের নিজেদের ম্যাচগুলো হারিয়েছে এবং খুব কনভিন্সিং মার্জিনে হারিয়েছে। হ্যাঁ, দুই দলই দাপটের সঙ্গে জিতেছে। ফলে কালকের ম্যাচটা দুটো দলই কিন্তু চাইবে জিততেই, কেননা যে মোমেন্টাম একটা তৈরি হয়ে যায়, মোমেন্টামটা কোনো দল খোয়াতে বা হারাতে চায় না। মানে একটা জয়ের মধ্যে থাকলে সেমিফাইনালে কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে নামবে। দুবাইতে এখনো পর্যন্ত সেরকম ফোরকাস্ট নেই বৃষ্টির, আর ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু কালকের ম্যাচটা কিন্তু মানে যদিও নিয়ম রক্ষার, তাও কিন্তু দুটো দলের কাছে একটা প্রেস্টিজ ফাইট, এবং দুটো দল অবশ্যই চাইবে যে জিতেই তারা সেমিফাইনালে জিতে মোমেন্টামটাকে ধরে রাখি। বেশ রিমিক, যেটা আমি তোমার পরবর্তীকালে জিজ্ঞেস করবো, ইংল্যান্ডের এই হতাশজনক পারফরমেন্স, একটা ভালো টিম
একটা স্টেবল টিম ভারত সফর করে তারা খেলতে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কিন্তু 3টে ম্যাচের মধ্যে যদি আজকেও তারা হেরে যায়, যেভাবে সাউথ আফ্রিকা শুরু করেছে এখনো পর্যন্ত, হোপফুলি এই রান তারা চেস করে দেবে। কি মনে হয় ইংল্যান্ডের ব্যর্থতার মেন জায়গা কোথায়? আমি জানি না কেন ইংল্যান্ড টিমটা এভাবে কোলাপস করে গেল, কেন করে গেল আমি বুঝতে পারলাম না ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিজে। অথচ ওদের কিন্তু সব থেকে ম্যাচ প্রিপারেশন তুমি যদি বলো সব থেকে ভালো কিন্তু ইংল্যান্ডের। সাবকন্টিনেন্টের উইকেটে ইন্ডিয়ার মাটিতে 3টে ওয়ানডে ম্যাচ খেলে ওরা পাকিস্তানে খেলতে গেছিল, মোরাললেস তোমার উইকেটের চরিত্র প্রায় অনেকটা একই। সেই জায়গায় এরকম এই করাচির মতো উইকেটে যেখানে বলে বলে 300 রান হচ্ছে, সেখানে ইংল্যান্ডের মতো একটা দল, যে দলটা আগের দিনও আফগানিস্তানের এগেনস্টে 300 করেও হেরে গেছিল, কিন্তু আজকে সেই দলটা 179 রানে অল আউট, জাস্ট আনবিলিভেবল শান্তনু। মানে ব্যাটিং এতটা ব্যর্থ। বাটলার ইন্ডিয়ার বিরুদ্ধে খুব একটা রান পায়নি, ইন্ডিয়ার একটা মানে 35 রান হাইয়েস্ট জো রুটে, আগের দিন জো রুটই সেঞ্চুরি করেছিল। কোন ব্যাটসম্যান তুমি দেখো, বেন ডাকেট যাকে নিয়ে এত কথা হচ্ছিল, সেই বেন ডাকেট আজকে ব্যর্থ একদম। এই দলটা একটা যাকে নিয়ে টি20 স্পেশালিস্ট ফিল সল্ট একটা ম্যাচে রান পেলো, তুমি বলো। সেটাই ইন্ডিয়ার বিরুদ্ধে তুমি বলো, সেটাই। খালি আমি দেখলাম একমাত্র সেঞ্চুরি করলো হচ্ছে একদিন ডাকেট, আর একটা হচ্ছে জো রুট। আজকেও জো রুটের হাইয়েস্ট রান 37 না 38 রান করেছে। ফলে এই টিমটার ব্যাটিং অর্ডারটা, মানে যখন একটা দল এরকম টানা 5টা ম্যাচ হারে না, জোফরা আর্চার 25 রান, একজন বোলার, তাহলে আমি তো আসছি, একটা দল যখন টানা 5টা ম্যাচ হারে না, তখন সেই দলটা বিধ্বস্ত, তখন কোনো কিছুই তাদের ঠিক হয় না। দলটা মানসিকভাবে ভেঙে পড়েছে, দলটা মোটিভেশন কোথায়, দলটা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে। তুমি ভাবো যে আনফরচুনেট, তবুও বাংলাদেশ পাকিস্তান একটা করে ম্যাচ পেয়েছে বৃষ্টির জন্য, রাইট, আবহাওয়ার দয়ায়। ইংল্যান্ডের এক পয়েন্ট পেয়েছে, তবু তো 1 পয়েন্ট পেয়েছে, যেখানে ইংল্যান্ড 3টে 0 নিয়ে ফিরবে। ইন্ডিয়াতে টি20 সিরিজ, ওয়ানডে সিরিজে 0, এখানেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে 0। আমি জানি না এরপরে বাটলারের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন। বাটলারের একটা অধিনায়ক, সেই বাটলার, যে বাটলারকে আমরা বলতাম খুনে বাটলার, যেদিনকে বাটলার ব্যাট করতো সেদিনকে কিন্তু পৃথিবীর কোনো বোলারের ক্ষমতা ছিল না। কোথায় সেই বাটলার? এবং তার থেকে বড় কথা, টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়া, নিচ্ছে। এই করাচির উইকেট, লাহোরের উইকেটে ভুরি ভুরি রান করছে, সেখানে একটা দল 179-তে অল আউট হয়ে গেল। 38 পয়েন্ট 2 ওভার খেললো, মানে 50 ওভারও খেলতে পারলো না। প্রায় তোমার 70 বল বাকি থাকতে তোমার একটা গোটা দল অল আউট হয়ে গেল। রিকেলটন অলরেডি 6 মারতে শুরু করেছে, 11 রান হয়ে গেল সাউথ আফ্রিকার। এই ম্যাচ বার করে নেবে সাউথ আফ্রিকা। টি20 ওয়ার্ল্ড কাপে তুমি দেখেছো, ফাইনালে গেছিল, ইন্ডিয়া হারিয়ে দিয়েছিল। সূর্যকুমার যাদবের এই অবিশ্বাস্য ক্যাচটা ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিল। তার আগে যদিও অবশ্যই তার কৃতিত্ব থাকবে ঋষভ পন্থের, চোটের করে শুয়ে মোমেন্টামটা নষ্ট করে দিয়েছিল ডেভিড মিলার আর তবু আমি বলছি এই সাউথ আফ্রিকা দলটা কিন্তু অনেক কনসিস্টেন্ট। আমি জানি না আইসিসি টুর্নামেন্টে তো সাউথ আফ্রিকা একটা বড় চোকার তকমা আছে, আমি জানি না সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হয়, কিন্তু ব্যাটিং লাইনআপ মেইনলি কিন্তু মাকরাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার আর মোল্ডারের উপরে কিন্তু নির্ভরশীল। না, রিকেলটন আগের দিন রান করে, তার সাথে ক্রিস্টেন স্টাবস আছে, রিকেলটন আছে, রাইট, রায়ান রিকেলটন আছে। দেখো ব্যাটিং বোলিং সাউথ আফ্রিকার টিমটা খুব একটা খুব ব্যালেন্স টিম, একদমই ব্যালেন্স টিম। হ্যাঁ, মার্কো জ্যানসন 3টে উইকেট নিয়ে নিয়েছে। ফলে সাউথ আফ্রিকা টিমটা কিন্তু সেমিফাইনালে গেলে কিন্তু অবশ্যই সেই ইন্ডিয়ার সামনেই পড়ুক বা নিউজিল্যান্ডের সামনেই পড়ুক, একটা টাফ ফাইট হবে। তবে আমি আবারও তোমায় বলছি যে যেহেতু খেলাটা দুবাইতে থাকবে, সেহেতু কিছুটা হলেও ইন্ডিয়ার অ্যাডভান্টেজ থাকবে। ওকে, রিমিক, কালকে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের খেলা। আজকে যদি আমরা মোটামুটি কোনো অঘটন না ঘটে, সাউথ আফ্রিকা কিন্তু জিতছে এবং সাউথ আফ্রিকা 5 পয়েন্টে গ্রুপ টপ করছে। কাল যদি ইন্ডিয়া জেতে, তাহলে ইন্ডিয়ার সঙ্গে কিন্তু অস্ট্রেলিয়ার সেমিফাইনাল পড়ছে একদম। আর যদি ইন্ডিয়া হারে, তাহলে সাউথ আফ্রিকা। সেক্ষেত্রে রিমিক, খুব ডিফিকাল্ট প্রশ্ন। আমি জানি দুটো টিম যেভাবে খেলেছে গ্রুপ বিতে, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা, দুবাইতে একটু অ্যাডভান্টেজ ইন্ডিয়া পেলেও, যেহেতু সেখানেই খেলছে, তাও কম্পারেটিভলি তুমি যদি কম্পেয়ার করো, ইজি অপোনেন্ট বলতে, ইজি বলবো না, তুমি কম্প্যারিজনের দিক থেকে কাকে প্রেফার করবে? অবশ্যই আমি, দেখো, যেই আসুক ইন্ডিয়ার সামনে, ম্যাচটা খুব ডিফিকাল্ট না, ডিফিকাল্ট না, টাফ। কিন্তু তুমি যদি বলো, আমি তো চাইবো সাউথ আফ্রিকা ইন্ডিয়া হোক। কেন বলছি,
আমি এই অস্ট্রেলিয়াকে যে কোনো নকআউটে কিন্তু আইসিসির মতো বড় টুর্নামেন্টে, আইসিসি কোনো টুর্নামেন্টে নকআউটে আমি অস্ট্রেলিয়াকে খুব ভয় পাই। কে নেই কে আছে কিচ্ছু ডাজন্ট ম্যাটার। তুমি ভাবতে পেরেছিলে ইংলিশ এসে একটা ওই ইনিংস খেলে দিয়ে চলে যাবে? একদমই তাই। কালকে তো স্টিভ স্মিথ যেভাবে ধরে ধরে খেলছিল, স্টিভ স্মিথের প্রায় ফর্মে ফিরে যাবে, ফিরে যেত কালকে করে দিত যেভাবে। আমার হেড কালকে হাফ সেঞ্চুরি করেছে, যদিও কালকে ম্যাচটা অস্ট্রেলিয়া জিততো, কেননা ট্রেভিস হেডের মতো প্লেয়ারের যদি ক্যাচ 6 রানের মাথায় ফেলে দেয় আফগানিস্তান, দুটো ক্যাচ ফেলেছে, ট্রেভিস হেডের ক্যাচ ফেলেছে, তার আগে ইয়ের ক্যাচ ফেলেছে, দুটো ব্যাটু শটের ক্যাচ ফেলেছে, যাই ব্যাটু শট পরে আউট হয়ে গেছিল। কিন্তু ওই রকম একটা সিচুয়েশনে ম্যাচটা যদি পুরো হতো, বৃষ্টি না হতো, ট্রেভিস হেডের ওই ক্যাচটা ফেলা রশিদ খানের ফারুকির বলেতে মিডনে, ওখানে তো ডিসাইড হয়ে গেছে। তারপর ট্রেভিসের যে মুডে ছিল, খুনে মুডে, ম্যাচ তো আমার মনে হচ্ছিল যেন 273-74 রান তো তোমার 35-40 ওভারে ওরা তুলে দিত। ফলে ম্যাচটা খুব টাফ। যেই আসুক ইন্ডিয়ার সামনে সেমিফাইনালে, যে অস্ট্রেলিয়ায় আসুক, সাউথ আফ্রিকায় আসুক, তবে আমি মনে করি অস্ট্রেলিয়া এলে একটা অন্য চাপ সবসময় কাজ করে, তুমি যেখানেই খেলো না কেন, যেখানেই তুমি খেলো। তাছাড়া কালকের ম্যাচটা তুমি যদি আমায় জিজ্ঞাসা করো শান্তনু, কালকে তো আমি তোমাকে প্রথমেই বললাম যে কালকে অবশ্যই এক্সকিউজ মি, কালকে অবশ্যই ইন্ডিয়াও চাইবে, সাউথ আফ্রিকাও চাইবে ম্যাচটা জিততে। এবার যেটুকু শোনা যাচ্ছে এখনো অবধি, যা ইন্ডিয়ান ড্রেসিং রুমের খবর বা ইন্ডিয়ার হারির খবর যা, তাতে হয়তো কালকে ইন্ডিয়ার প্রথম একাদশে কিছু একটা পরিবর্তন হতে পারে, দুটো পরিবর্তন হতে পারে বেশ। কেননা যেটা শোনা যাচ্ছে যে মোহাম্মদ সামির, আমরা দেখেছিলাম আগের দিনের ম্যাচে 3 ওভার বল করে উঠে যেতে হয়েছিল, পরে যদি সামি এসে বল করেছিল কিন্তু সাফল্য পায়নি সামি, উইকেট পায়নি। বাংলাদেশের বিরুদ্ধে 5 উইকেট পাওয়ার, পাকিস্তান ম্যাচে কোনো উইকেট পায়নি সামি। সামির জায়গায় কালকে আর্শদীপকে খেলানো হতে পারে, যে আর্শদীপকে বসিয়ে রাখা হয়েছে। বেশ, সেক্ষেত্রে পেসে থাকবে হচ্ছে তোমার হর্ষিত রানা, আর্শদীপ, আর এদিকে সাপোর্টিং এ থাকবে হার্দিক পান্ডিয়া। আর্শদীপ কিন্তু লেফট হ্যান্ডার, ইন্ডিয়া চাইছে তো। ওকে ওকে ওকে, লেফট হ্যান্ড স্পেশার কিন্তু সব সময় তোমার সাউথ আফ্রিকার প্রথম উইকেট পড়ে গেল এই মুহূর্তে, এক উইকেটে 11 রান। আউট হলো একজন সাউথ আফ্রিকার ব্যাটসম্যান ক্রিস্টিয়ান স্টাবস, বোল্ড আর্চার কিন্তু উইকেট নিয়েছে। সাউথ আফ্রিকা 1 উইকেটে 11। বলো। আর যেটা শোনা যাচ্ছে সম্ভাবনা একটা রয়েছে, সেটা হচ্ছে কালকে রোহিত শর্মাকেও একটা বিশ্রাম দেওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। রোহিত শর্মা একটু সামান্য চোট রয়েছে, শুভমন গিলেরও চোট ছিল, তো শুভমন গিল যেহেতু মাঝখানে 6টা দিন সময় পেয়েছে ইন্ডিয়া, তাতে অনেকটা রিকভার শুভমন গিল করে গেছে। কালকে দুটো যদি পরিবর্তন হয় ভারতীয় দলে, অবাক হওয়ার কিছু থাকবে না। রোহিত শর্মা এবং মোহাম্মদ সামি কালকে এই দুজন প্রথম একাদশে থাকবে কিনা সম্ভাবনা রয়েছে, যেহেতু দলটা সেমিফাইনালে চলে গেছে এবং পরের দিন সেমিফাইনাল রয়েছে। ফলে কালকের ম্যাচটা গ্রুপ শীর্ষ হওয়া, দেখো যে দুটো দলের মধ্যে একটা দল পড়বে, তার দুজনের ক্ষেত্রে ইন্ডিয়াকে কঠিন লড়াই। একটাই জায়গা, সেটা যেটা তোমার বললাম যে মোমেন্টাম ধরে রাখা, জয় থেকে যে এই ছন্দে রয়েছে দলটা, মোমেন্টামটা পেয়ে গেছে, জয়ের মধ্যে থেকে জিতে অলউইন করে যদি সেমিফাইনালে যায়, একটা অ্যাডভান্টেজ, একটা আত্মবিশ্বাসের জায়গা থাকে। কিন্তু যেটুকু শোনা যাচ্ছে এখনো অবধি, যে কালকের ম্যাচে কিন্তু রোহিত শর্মা এবং মোহাম্মদ সামিকে হয়তো বিশ্রাম দিতে পারে ভারতীয় দল। সেক্ষেত্রে তোমার রোহিত শর্মার জায়গায় ওপেনিং এ KL রাহুলকে তুলে আনা হতে পারে, যে KL রাহুল 6-7 ব্যাট করছিল, শুভমন গিলের সঙ্গে KL রাহুল ওপেন করবে। সেক্ষেত্রে শুভমন গিলের হাতে হয়তো কালকে অধিনায়কত্বের দায়িত্ব থাকবে, যেহেতু শুভমন গিল ভাইস ক্যাপ্টেন। বেশ। আর তোমার সেক্ষেত্রে ঋষভ পান্তকে দলে নেওয়া হতে পারে। বেশ, সেক্ষেত্রে ঋষভ পান্ত কিপার হবে, ঋষভ পান্ত কিপিং করবে, KL রাহুলকে ওপেনিং এ তুলে আনা, গিলের সঙ্গে ওপেন করবে। তারপর বিরাট কোহলি আছে, শ্রেয়াস আইয়ার আছে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল বা ঋষভ পান্ত, যেমন তারপরে ব্যাটিং হয়। আর বোলিং এ কালকে যদি সামিকে বিশ্রাম দেওয়া হয় তাহলে আর্শদীপ আসবে, সেক্ষেত্রে হর্ষিত রানা এবং আর্শদীপ এই দুজন হবে পেসার, হার্দিক পান্ডিয়া থার্ড পেসার হিসেবে কাজ করবে। ফলে এই দুটো কালকে চেঞ্জের সম্ভাবনা ভারতীয় প্রথম একাদশ কিন্তু রয়েছে, কেননা ভারতীয় দলও চাইবে যে রোহিত শর্মার মতো ব্যাটসম্যান সেমিফাইনাল ম্যাচ, একটা এত বড় এক্সপিরিয়েন্স প্লেয়ার, ক্যাপ্টেন দলের, এবং ভারতীয় দল চাইবে সম্পূর্ণ ফিট রেখেই তাকে সেমিফাইনালে নামাতে। হয়তো এই দুটো পরিবর্তন কালকে ভারতের ফার্স্ট 11-এ কিন্তু হতে পারে, একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। রিমিক, হোয়াট অ্যাবাউট দ্য টস? কালকে ইন্ডিয়া নিউজিল্যান্ড গ্রুপ এ ডিসাইডার কে প্রথম আর কে দ্বিতীয় দল হিসেবে যাবে,
সেক্ষেত্রে টস সব ক্ষেত্রেই সব ম্যাচে কিন্তু মোটামুটি একটা ইম্পর্টেন্ট রোল। আমি তো দেখলাম যে দুটো ম্যাচে দুবাইতে খেলে দুটোইতে ইন্ডিয়া সেকেন্ড ইনিংস ব্যাট করলো, দুটোই রান চেস করেছে, কারেক্ট, ঠিক। বাংলাদেশের বিরুদ্ধেও তাই, পাকিস্তানের বিরুদ্ধেও তাই। আগামীকাল আমার মনে হচ্ছে যদি ইন্ডিয়া টসে জেতে তা চেস করবে, নাও করতে পারে। কিন্তু বাংলাদেশ পাকিস্তানের তুলনায় নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপ অনেক। পাকিস্তান কিন্তু টসে জিতে ব্যাটিং নিয়েছিল, একদম। বাংলাদেশ ম্যাচেও মনে হয় সম্ভবত বাংলাদেশ মনে হয় টসে জিতেছিল না। হ্যাঁ, কিন্তু মূল কথা হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশের যে ব্যাটিং লাইনআপ তার সঙ্গে তুমি যদি কম্পেয়ার করো, নিউজিল্যান্ড অনেক আমি তোমায় বলছি যে এই নিউজিল্যান্ড কিন্তু আমি তোমায় বলছি, তুমি গতকালও আমায় জিজ্ঞাসা করেছিলে শান্তনু, আমি তোমাকে বলেছিলাম এই নিউজিল্যান্ড কিন্তু ফাইনালে উঠতে পারে। তুমি ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল প্রেডিক্ট আমি বলেছি ফলে এই নিউজিল্যান্ড কিন্তু অন্য নিউজিল্যান্ড, এই নিউজিল্যান্ডকে কোনোভাবে খাটো করার জায়গা নেই। ফলে আর যদি ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল হয় তাহলে কিন্তু খুব ওয়ান অফ দ্য টাফেস্ট ফাইনাল খেলবে ইন্ডিয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফি। অ্যাডভান্টেজটা কি সেক্ষেত্রে দুটো টিমই কিন্তু দুবাইতে খেলে নিল, নিউজিল্যান্ড কাল খেলছে ইন্ডিয়ার সাথে, একদম। সেই ক্ষেত্রে দুবাইতে যদি ইন্ডিয়া ফাইনালে ওঠে, দুবাইতেই ফাইনাল হবে, নিউজিল্যান্ডে কিন্তু সেখানে খেলা হয়ে গেল। ফলে আমি ওই জন্যই বলছি যে সেক্ষেত্রে যদি নিউজিল্যান্ড ফাইনালে ওঠে ইন্ডিয়া নিউজিল্যান্ড, তাহলে কিন্তু ইন্ডিয়ার কাছে প্রেশারটা থাকবে বেশ। তবে কালকের ম্যাচে তুমি যদি বলো, আমি আবারও তোমায় বলছি কালকের ম্যাচ কিন্তু 50-50, কারণ এই নিউজিল্যান্ড দলকে কোনোভাবে আন্ডার এস্টিমেট করার বা কোনোভাবে, কারণ তুমি দেখো নিউজিল্যান্ড বাংলাদেশকেও হেলায় হারিয়েছে, পাকিস্তানকেও হেলায় হারিয়েছে, এবং এই নিউজিল্যান্ডের ব্যাটিং বোলিং কিন্তু ওভারঅল কিন্তু খুব ভালো, একদম। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কালকের ম্যাচটাও কিন্তু ভারতের কাছে, কালকেই হচ্ছে আমি তোমাকে প্রথম বলবো, আমি তোমায় বলছি শান্তনু, কালকেই কিন্তু ভারতের প্রথম কোনো ম্যাচ অ্যাসিড টেস্ট নয়, কালকেই ভারত প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রকৃতপক্ষে কোনো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামছে। কেননা বাংলাদেশকে নিয়ে কোনো প্রশ্ন ছিল না, কোনো কনফিউশনের জায়গাও ছিল না যে বাংলাদেশের সঙ্গে ম্যাচটা কঠিন হবে। পাকিস্তান ম্যাচ অবশ্যই একটা সাইকোলজিক্যাল চাপ থাকে পাকিস্তানের বিরুদ্ধে যখন নামে ভারত, তবুও এই পাকিস্তান দলের শীত দ্বারা ভাঙা পাকিস্তান দল আমরা দেখেছি সেটা একদম। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও বলেছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি যখন টিম ঘোষণা হয়েছে পাকিস্তানে, তখনই এই দলটার কিছু যে নেই, বোঝা গেছে এই দলটা কত যেতে পারবে না, বেশি দূর যেতে পারবে না, সেটা প্রেডিক্টেবল ছিল এবং ইন্ডিয়ার বিরুদ্ধে সেটাই হয়েছে। ফলে তুমি যদি প্রকৃতপক্ষে বলো কালকে যে মানে এশিয়ানের লড়াই, জোর টক্কর, ভারতকে কিন্তু কালকে প্রথম কোনো টক্করের সামনাসামনি হতে হবে। একদমই তাই। পাকিস্তান বাংলাদেশ ম্যাচ কিন্তু তুলনায় অনেক ইজি ছিল ভারতের কাছে দল হিসেবে, দলগত শক্তির দিক থেকে তুমি যদি বলো। কালকেই কিন্তু ইন্ডিয়ার প্রকৃত ব্যাটিং অর্ডার এবং বোলারদের কিন্তু পরীক্ষা। কালকেই কিন্তু প্রথম ভারতীয় দলের ব্যাটসম্যান এবং বোলারদের কোনো বড় পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। এতদিন ক্লাসের পরীক্ষা দিয়েছে, কালকে হচ্ছে তোমার বোর্ড এক্সামের মতো, এই প্রথম কালকে বোর্ড এক্সাম বলতে পারো তুমি ইন্ডিয়া। কেননা আগের যে দুই প্রতিপক্ষের সঙ্গে ভারত খেলেছে তারা কখনোই সমতুল্য ছিল না, হেভেন ডিফারেন্স ছিল ধারে বারে শক্তির যে দিক থেকে তুমি বলো, কি বাংলাদেশ কি পাকিস্তান। তাই কালকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচটাকে আমি বলবো ক্লাস টেস্ট বা ইউনিট টেস্টের মতো ছিল। কালকেই প্রথম কিন্তু ভারতীয় দলের কাছে বোর্ড এক্সামের মতো। পরবর্তী প্রশ্নটি এখানে আমি রাখবো, যদি কাল ইন্ডিয়ার কথা বলছি, তোমাকে জিজ্ঞেস করছি, দুটো ক্ষেত্রে জিজ্ঞেস করবো, যদি সামহাও কাল ইন্ডিয়া ম্যাচটা লুজ করে সেমিফাইনালে কোয়ালিফাই করবে, এর প্রভাব কি সেমিফাইনালে পড়বে যদি কালকে হেরে যায়? প্রফেশনাল টিম প্রত্যেকে পেশাদার ক্রিকেটার, দীর্ঘ বছর ধরে এই টিমে রবীন্দ্র জাদেজা বলো, রোহিত শর্মা বলো, বিরাট কোহলি বলো, মোহাম্মদ সামি বলো, অক্ষর প্যাটেল বলো, হার্দিক পান্ডিয়া বলো, এদের অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা। ফলে একটা ম্যাচ সেখানে অবশ্যই একটা টিমের কাছে একটা সেটব্যাক, সেমিফাইনালে নামার আগে একটা হার, আমি তোমাকে প্রথম থেকে যে শব্দটা বারবার বলছি, এটা মোমেন্টামটা ধরে রাখা, যে একটা দল যদি 3টে ম্যাচ জিতে সেমিফাইনালে যায় না, তখন তার সেই দলের আত্মবিশ্বাস, সেই দলের মানসিকতা অনেক একটা অন্য রকমের হয়। কিন্তু খেলতে নামার আগে তুমি যদি জেনে যাও যে আমার টিম কোয়ালিফাই করে গেছে, সব ক্ষেত্রে জিজ্ঞেস করি, সেই জন্যই তো আমি তোমায় বলছি কালকে দুটো চেঞ্জে যেতে পারে ইন্ডিয়া। পসিবল ফার্স্ট 11-এ পসিবিলিটি রয়েছে দুটো চেঞ্জ হওয়ার, একটা রোহিত শর্মার একটু চোট রয়েছে,
তার জায়গায় ঋষভ পান্ত আসবে, কে এল রাহুলকে ওপেনিং এ তুলে আনবে, আর হচ্ছে সামিকে বিশ্রাম দিয়ে তার জায়গায় আর্শদীপকে খেলানো। বেশ করতে পারে এটা গৌতম গম্ভীর, কেন আমি জেনে গেছি। এবং যাদেরকে নেবে রিপ্লেসমেন্টে তারা কিন্তু ফার্স্ট ইলেভেনে খেলার দাবিদার। বেশ মানে এত ভালো টিম, এবার রিজার্ভ বেঞ্চ এত শক্তিশালী ভারতে, পন্ত আর্শদীপের মতো প্লেয়ারকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখতে হয়েছে। যখন আমার কাছে সমমানের ক্রিকেটার রয়েছে, আমি বলছি না রোহিত শর্মার বিকল্প কখনো ঋষভ পান্ত হতে পারে, বা রোহিত শর্মার সঙ্গে শুভমন গিল ওপেনিং এ রোহিত শর্মা যে গিয়ার আপটা করে দিয়ে যায়, যে শুরুটা করে দিয়ে যায়, সেটা কে এল রাহুল করে দেবে। সেক্ষেত্রে কালকে হয় যদি কে এল রাহুল গিল ওপেন করে, কে এল রাহুল একটু ধরে খেলবে একটা দিক, গিল হাত খুলে ফেলবে, যে রোহিত শর্মার ভূমিকাটা কালকে গিলকে নিতে হবে। কে এল রাহুল একটু ডিফেন্সিভ খেলবে, একটু ধরে বুঝে খেলবে, যাতে উইকেটটা দ্রুত না দাঁড়ায়, একটা দিক আঁকড়ে থাকবে, যেটা শুভমন গিল করছিল দুটো ম্যাচে, এবং রোহিত শর্মা হাত খুলে মেরে রানটাকে শুরুতেই তুলে দেওয়ার একটা চেষ্টা করেছিল। সেটা কালকে রিভার্স হবে, কালকে গিলকে এই দায়িত্ব নিতে হবে যদি রোহিত শর্মা না থাকে। দেখো রোহিত শর্মা রিপ্লেসমেন্ট ঋষভ পান্ত নয়, কিন্তু তুমি ঋষভ পান্ত কিন্তু সাদা বলের ক্রিকেটে প্রথম একাদশে কি টি20 বলো কি ওয়ানডেতে বলো, ঋষভ পান্ত কিন্তু ফার্স্ট 11 ডিজার্ভ করে, ডিজার্ভ করে। তুমি আর্শদীপের কথা যদি বলো, আর্শদীপও কিন্তু ফার্স্ট 11 অটোমেটিক চয়েস। হ্যাঁ, আমি আবারও বলছি সামির বিকল্প নয়, কিন্তু তার যোগ্যতা রয়েছে যে কোনো দিন যে কোনো ম্যাচে ফার্স্ট 11-এ খেলা, ফলে খুব একটা অসুবিধার সম্মুখীন হওয়ার কথা নয়। বেশ, ওকে, একটু আপডেট দিয়ে দিই আপনাদেরকে। এই মুহূর্তে সাউথ আফ্রিকার স্কোর 1 উইকেটে 24 রান, রিকলটন 11, রাসি ভ্যান ডার হোসেন 6 রানে ব্যাট করছে। রিমিক, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ ইদার অস্ট্রেলিয়া হবে কিংবা সাউথ আফ্রিকা হবে, বোলিং লাইন আপ যদি আমি কম্পেয়ার করি এবার সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ, একদিকে আজকে আমরা জানি মার্কো জ্যানসেন থেকে শুরু করে নিডি থেকে শুরু করে রাবাডা রয়েছে, মহারাজ রয়েছে, অন্যদিকে অস্ট্রেলিয়া রয়েছে জনসন, নতুন বোলার, যেহেতু মিচেল স্টার্ক খেলছে না, তার সঙ্গে জ্যাম্পা, রাইট? তুমি দুটো দেশের যদি বোলিং লাইন আপ, স্পেন্সার জনসন এবং জ্যাম্পা একদিকে, এদিকে আমরা যদি মার্কো জনসন এবং তার সঙ্গে কেশব মহারাজ বলি, তুমি কোন দলকে একটু হলেও সমীহ করবে এই দুটোর মধ্যে থেকে? আমি সাউথ আফ্রিকার বোলিং লাইন আপকে অনেকটা এগিয়ে রাখবো। দেখো অস্ট্রেলিয়ার নেথান এলিস আছে অস্ট্রেলিয়ার, আমি তো বলি অস্ট্রেলিয়ার বোলিংও কিন্তু টেস্টেড নয়। তুমি দেখো বাংলাদেশ ম্যাচ, এই আফগানিস্তান ম্যাচ তুমি দেখো, আফগানিস্তানও কিন্তু 273 রান তুলে দিয়েছিল ওদের এগেনস্টে। সাউথ আফ্রিকা ম্যাচ ভেস্তে গেছে। আর ইংল্যান্ডের বিরুদ্ধে তুমি চিন্তা করো ইংল্যান্ড কত রান তুলেছিল, 352 রান তুলেছিল। যে ইংল্যান্ড সাউথ আফ্রিকার কাছে 179 রান অল আউট হয়ে যাচ্ছে, অলমোস্ট প্রায় একই উইকেটে, সেই ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এগেইনস্টে 350 প্লাস রান করে। ফলে তুমি যদি আমায় তুলনায় বলো শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির এই কটা ম্যাচের নিরিখে, তাহলে কিন্তু পরিসংখ্যানের দিক থেকেও তুমি বলো বা কনসিস্টেন্সির দিক থেকেও তুমি যদি বলো, মহারাজ জাম্পা, দেখো মহারাজ জাম্পার মধ্যে তুমি যদি তুলনায় আসো তাহলে জাম্পাকে এগিয়ে রাখবো। জাম্পা কিন্তু অনেক ভালো বোলার, অনেক ভালো স্পিনার, জাম্পার উইকেট টেকিং এবিলিটি অনেক বেশি কেশব মহারাজের থেকে। কিন্তু তুমি যদি শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো অব্দি দুটো দলের বোলাররা যা পারফর্ম করেছে তার নিরিখে তুমি যদি আসো, সেই পরিসংখ্যানের নিরিখে তুমি যদি আসো, তাহলে কিন্তু আমি সাউথ আফ্রিকার বোলিংকে অনেকটা হলেও এগিয়ে রাখবো। বেশ, এনগিডি রয়েছে, রাবাডা প্রায় প্রতি ম্যাচে উইকেট পাচ্ছে, কেশব মহারাজ উইকেট দিচ্ছে, মার্কো জনসন তো আজকে তিনটে উইকেট নিয়েছে, জেনসেন আগের দিনও উইকেট পেয়েছে। ফলে আমার কাছে যদি তুমি তুল্যমূল্য বিচারে আসো, আমি তাহলে কিছুটা হলেও সাউথ আফ্রিকার বোলিংকে কিন্তু একটু হলেও এগিয়ে রাখবো। আমি সেই জন্য তোমাকে বলছি যে অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার প্রতিপক্ষ হয় তাহলে ভয় ওই একটা জায়গায় থাকে, কেন এই অস্ট্রেলিয়া কিন্তু নকআউটে যে কোনো আইসিসি টুর্নামেন্টে একদম অন্য রূপে ওদের পাওয়া যায়। আর তুমি যদি বোলিং এর দিক থেকে তুমি যদি বলো, তাহলে আমি অবশ্যই যদি ইন্ডিয়া সাউথ আফ্রিকা যদি হয়, তাহলে কিন্তু সাউথ আফ্রিকার বোলিং কিন্তু অস্ট্রেলিয়ার থেকে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সের নিরিখে তুমি যদি বলো, তাহলে কিন্তু আমি সাউথ আফ্রিকার বোলিংকে অস্ট্রেলিয়ার বোলিং ডিপার্টমেন্টের থেকে এগিয়ে রাখবো। এবার যদি ব্যাটিং এর দিকে আসি রিমিক, অস্ট্রেলিয়ার ওপেন করছে ট্রেভাস হেড, রাইট? তারপর ওয়ান ডাউন আসছে স্মিথ, তারপর ম্যাক্সওয়েল,
তারপরে জশ ইংলিশ প্রত্যেকে, ম্যাথিউ শট ওপেন করছে, তার আগে লাবুশানে আছে। লাবুশেন আছে। সাউথ আফ্রিকার যদি আমরা দেখি, রায়ান রিকেলটন ডেঞ্জারাস ক্রিকেটার, তার সাথে ক্রিস্টিয়ান স্টাবস ওপেন করছে, ওয়ান ডাউন আসছে রেসি ভ্যান্ডার হোসেন, মাকরাম, হেনরি ক্লাসেন, ডেভিড মিলার, আগে ক্লাসেন ডেভিড মিলার একদম, এবং মোল্ডার পর্যন্ত এবং মোল্ডার কেন, মার্কো জেনসেনও কিন্তু, মার্কো জেনসেনও তোমার কিন্তু ব্যাটিং লাইন আপ। আমি বললাম অস্ট্রেলিয়া একদিকে হেড শট, একদিকে স্টাবস রিকেলটন, কোনটাকে তুমি বেশি গুরুত্ব দেবে? দেখো ব্যাটিং লাইন আপ দুজনেরই কিন্তু অলমোস্ট সমান। যে দলটা 352 তুলে দিতে পারে, যে দলের ব্যাটসম্যানরা, সেখানে কিন্তু আবার উইকেটের যা ইনিংস খেলছে, ডেভিড মিলার রান পাচ্ছে না। ডেভিড মিলার যেদিনকে উইকেটে দাঁড়িয়ে যাবে সেদিনকে কিন্তু আর কাউকে দরকার লাগে না। ফলে দুই দলের ব্যাটিং তুমি যদি দেখো, শক্তি যদি বলো, তাহলে কিন্তু অলমোস্ট সমান। কিন্তু তুমি যদি ব্যাটিং এ বলো, তাহলে কিন্তু আমি ব্যাটিং এর ক্ষেত্রে কিন্তু আমি অস্ট্রেলিয়াকে একটু হলেও এগিয়ে রাখবো। বেশ, শুধুমাত্র শট আর হেডের জন্য কি? না, ম্যাক্সওয়েলকে আমি বলছি, ওই লোকটার ক্ষমতা আছে। লাবুশেনে 4টে উইকেট পড়ে গেলে লোকটা ধরে খেলে দিয়ে কিন্তু একটা ইনিংস তৈরি করে দিয়ে যেতে পারে। একদম একদম, সব ফরম্যাটে, ওডিআই, টি20 এবং টেস্ট। লাবুশেনের টেস্টে ইন্ডিয়ার বিরুদ্ধে অনেক ভালো ভালো রান আছে। লাবুশেনের টেস্টে খুব ভালো ক্রিকেটার, একটা দিক ধরে রাখতে পারে। অ্যালেক্স ক্যারি আছে। ফলে ব্যাটিং এ তুমি যদি আমাকে বলো, তাহলে আমি অস্ট্রেলিয়াকে কিন্তু সাউথ আফ্রিকা থেকে ব্যাটিং এর ক্ষেত্রে আমি এগিয়ে রাখবো। কিন্তু বোলিং এ তুমি যদি বলো, আমি বলবো সাউথ আফ্রিকা কিছুটা হলেও অস্ট্রেলিয়া থেকে এগিয়ে। এখনো বারবার বলছি, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো পর্যন্ত যা খেলা দেখেছি দুই দলে, তার নিরিখে আমি তোমায় বললাম। বেশ, শেষের দিকে প্রায় আমরা চলে এসেছি। দুটো জিনিস জিজ্ঞেস করবো, যারা এখনো পর্যন্ত তুমি খেলতে দেখেছো, অনেকেই সেঞ্চুরি করেছে এখনো পর্যন্ত, ইব্রাহিম জারদান থেকে শুরু করে, বেন ডাকেট থেকে শুরু করে, স্টিভ স্মিথ, জো রুট, অনেকেই। এখনো পর্যন্ত তোমার দেখা কনসিস্টেন্ট ইনিংস কাকে বলবে? এবং বোলারের দিক থেকে মার্কো জনসন থেকে শুরু করে, ওমার জাই থেকে শুরু করে, মোহাম্মদ শামি থেকে শুরু করে, যারা 5 উইকেটের অভাব নিয়েছে, কনসিস্টেন্ট কাকে বলবে? দেখো তুমি যদি দুই দলের বলছো তো, অস্ট্রেলিয়া সাউথ এখনো পর্যন্ত, হ্যাঁ, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা, দেখো অবশ্যই ট্রাভিস হেডের ওই ইনিংসটাকে তো তুমি ইয়ে করতে পারবে না। বেশ, তুমি জারদানের ইনিংসটাকে কি করে ফেলবে? একটা 177 রান, একদম, এবং চ্যাম্পিয়নশিপে ট্রাভিস হেডের 165 রান, এটা কি করে তুমি অস্বীকার করবে? বা আগের দিন রিকেলটনের ইনিংসটা একদম অস্বীকার করবে কি করে? কালকে যদি ম্যাচটা ইংল্যান্ড আগের দিন বার করতে, জো রুটের ইনিংসটাকেও আমি যথেষ্ট গুরুত্ব দিতাম। কিন্তু তাও তুমি যদি বলো, অবশ্যই হেড এবং জারদানের ইনিংসটাকে এখনো পর্যন্ত আমি ডাকেট এবং জারদান, না আমি ডাকেটের কথাই বাদ দিচ্ছি না, আমি হেডের কথাই বলছি। বেশ, ট্রাভিস হেডের কথাই বলছি। ট্রাভিস হেড তো 165 না কত রান করলে তোমার ইংল্যান্ডের বিরুদ্ধে, ট্রাভিস হেডের ইনিংসটাই বলছি। ডাকেট তো অবশ্যই, কিন্তু আমি ইংল্যান্ডকে রাখছি না, যেহেতু এই দুটো দল সেমিফাইনালে যাচ্ছে। তুমি যদি বলো আশ্চর্যভাবে ইংল্যান্ড 0, অবশ্যই ট্রাভিস হেড এবং জারদানের এই দুটো ইনিংস, বিশেষ করে জারদানের ইনিংসটা 170, ওখানে হাইয়েস্ট রান বলে না, রেকর্ড রান বলে না, আমি ইনিংসটা তুমি যে ওভারঅল যদি দেখো। বেশ বেশ, রেমিক, অনেক ধন্যবাদ তোমার অ্যানালিসিসের জন্য। আমরা প্রতিদিনই প্রতিটা ম্যাচেই কিন্তু চুলচেরা বিশ্লেষণ আমরা আপনাদের সামনে নিয়ে আসছি, এবং তার সাথে কোন দল ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সেমিফাইনালে, আপনারা প্রেডিক্ট করুন, আমরাও প্রেডিক্ট করছি, আমরাও আপনাদের বিশ্লেষণ করছি। এবার দেখার কথা আলটিমেটলি ভারত কতটা কনসিস্টেন্ট থেকে যেই প্রতিপক্ষ হোক সেমিফাইনালে কতটা কনফিডেন্টলি ফেস করতে পারে। আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন কে হবে অনুষ্ঠান চলতে থাকবে, আর তার সঙ্গে অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইভ টিভি বাংলা। ভালো থাকবেন।